আজকে তো একেবারেই ভারাক্রান্ত দিন। বুদ্ধদেব ভট্টাচার্য তিনি আর নেই। এর আগেও ব্রিগেড যেটা হয়েছিল সিপিআইএমের ডিওয়াইএফের পক্ষ থেকে, সেখানেও বুদ্ধবিহীন একটা ব্রিগেড আমরা দেখেছিলাম, শারীরিক অসুস্থতা। আমি বলছিলাম দীর্ঘদিন কাজ করেছেন আপনি, সেই কাজ করার সেই সময়কার স্মৃতির পাথর থেকে যদি আমাদের তুলে দু একটি কথা বলেন, উনি কেমন ছিলেন? মানুষটা কাজ করেছেন, সমালোচিত হয়েছেন বারবার, আবার কাজ করেছেন, আবার নতুন উদ্যোগে যুব সমাজের জন্য ভাবতেন, শিল্প কলকারখানা এ নিয়ে ভাবতেন। আমি বলছিলাম সেই স্মৃতি থেকে যদি তুলে একদম বুদ্ধদেব ভট্টাচার্য মানুষ, কবি না প্রশাসক, ঠিক তিনি কি? প্রথমত বুদ্ধ ভট্টাচার্য একজন স্বপ্ন দেখানোর লোক, এবং সেই দিক থেকে স্বপ্নের ফেরিওয়ালা। এটা আমরা যত তাকে গভীরভাবে জেনেছি, তার সঙ্গে কাজ করার একসঙ্গে সুযোগ পেয়েছি, তার মধ্য দিয়ে বুঝেছি খুবই আবেগপ্রবণ লোক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সে আবেগটা আমরা ভালো করে বুঝেছিলাম যখন নন্দীগ্রামের ঘটনা হয়। সেদিন আমাদের বিধানসভা চলছিল এবং সেদিন হচ্ছে বৃহস্পতিবার ছিল, এবং বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সারাদিন বিধানসভায় থাকতেন, সকালবেলা প্রশ্নের উত্তর দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজের সঙ্গে থাকতেন। এবং ওই চিরকুটটা যখন উনি পেলেন, তখন উনি হাউসে বসে যে নন্দীগ্রামে এই ঘটনা ঘটেছে, আমরা খুব কাছের থেকে তার মুখের চেহারাটা দেখেছিলাম, যে একদম পুরো যেন বিহ্বল হয়ে গেছেন যে এই ঘটনা দেখে। মুহূর্তের মধ্যে তিনি তার চেম্বারে গেলেন। পরে আমরা জানতে পারলাম টিভির মাধ্যমেও এইসব ঘটনা ঘটেছে। তারপরে ঘটনা তো বিধানসভায় অন্য বিষয়। আমি ছাত্র আন্দোলনে এসেছি, আগেই বলেছি আপনাদের, যে আমার স্কুল জীবন থেকে, এবং আমাদের ছাত্র ফেডারেশনের রাজ্যের অফিসটা আগে যেমন 93-এ বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটে ছিল, পরবর্তীকালে সেটা পরিবর্তন হয় আজকের যেটা দীনেশ মজুমদার ভবন হয়েছেন। কারণ ওখানে ছাত্র যুব অফিসটা যখন হয় তখনও দীনেশদা বেঁচে, এবং দীনেশদা যুব আন্দোলনের সঙ্গে যুক্ত এবং আমাদের ছাত্র আন্দোলনকে গাইড করতেন। এবং বুদ্ধদাও নিয়মিত আসতেন। বিশেষ করে 72-এর পর যখন আমাদের এলাকায় সেইভাবে যোগাযোগের সুযোগটা কমে গেল, তখন আমাদের জেলার একত্রিত 24 জেলার এসএফআইয়ের অফিসটা ছিল ওখানেই। দোতলায় যুবদের অফিস, 3তলায় ছাত্রদের অফিস, কি 3তলায় ছাত্রদের অফিস, 4তলায় যুবদের অফিস, এখন যেমন আছে সেরকম আর কি। আর তার সঙ্গে একটা দীনেশ মজুমদারের নামে একটা পাঠাগারও হয়েছিল দোতলায়। তো সেই সুবাদে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। কথা বলার করার সেরকম তো সুযোগ তখনও হয়ে ওঠেনি, কিন্তু দেখতাম, তখন থেকেই দেখতাম খুব সাধারণ, খুব একটা হাঁকডাক নেই, কিছু নেই, কিন্তু কথা যখন বলতেন, যে কথা, সে কথাগুলোর একটা মানে থাকতো, একটা ইঙ্গিতপূর্ণ, তাৎপর্যপূর্ণ। তারপরে আস্তে 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 উনিও যুব আন্দোলন, আমাদের গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। 81 সাল পর্যন্ত সেই দায়িত্ব পালন করেছেন। পরবর্তীকালে যুব ফেডারেশন ছেড়ে দিয়ে মূলত পার্টির কাজের সঙ্গে আরও বেশি যুক্ত হয়ে যান, এবং ওই সময় মন্ত্রীও হয়েছিলেন 77-এ। এবং তার যে কোনো হলের মিটিংয়ে কি জনগণের মিটিংয়ে, যে কোনো, এবং পার্টির মিটিংয়ে যে কোনো একটা কথা তার একটা, সেটা স্বপ্ন দেখাতো। মার্ক্সবাদ লেনিনবাদী হিসেবেও স্বপ্ন দেখাতো, একজন সংগঠক হিসেবেও স্বপ্ন দেখাতো, এবং তার সঙ্গে সঙ্গে ভাবনার জগতেও রসদ যোগাতো। তার থেকেও বড় কথা, যেটাকে আমাকে আরও বেশি আকৃষ্ট করেছে, সেটা হচ্ছে তার সাহিত্যচর্চা, সংস্কৃতি সম্পর্কে তার ধারণা।
এবং আমরা জানি উনি যে কোনো রবীন্দ্রনাথের গান, যে কোনো গান অনায়াসে বলতে পারতেন, যে কোনো রবীন্দ্র কবিতা অনায়াসে বলতে পারতেন। তারপরে বিদেশের যে সমস্ত সাহিত্যিক আছে, প্রবন্ধকার আছে, কবি আছে, মহাকাব্যস্কি তো বুদ্ধ ভট্টাচার্যের অন্যতম প্রিয় কবিদের একজন, লেখকদের একজন। যেমন রবীন্দ্রনাথ সহজেই উচ্চারণ করতে পারতেন, সুকান্ত সহজেই বলতে পারতেন, সুকান্ত ভট্টাচার্য। কাজে একই মানুষ এইভাবে রাজনৈতিক জগতে রাজনীতির লোকেদের মতন করে কথা বলা, একই মানুষ সাংস্কৃতিক জগতে, সাহিত্য জগতে তাদের মতন করে কথা বলা আমি খুব বিরল দেখেছি আমার পার্টি লাইফে। আমার পার্টি জীবনে তো অনেক দিন হয়ে গেল, সেই জীবনে আমি এই ধরনের বিরল ব্যক্তিত্ব কম দেখেছি। এবং কখনো ভেঙে পড়তেন না, কমরেডদের উৎসাহিত করতেন। বিশেষ করে অল্প বয়সী যারা, আমরা তখন অনেক ছোট তার থেকে, তাদেরকে উৎসাহিত করা, তাদের কোনো ভুল শুধরে দেওয়া, শুধরানোর পথ কী তা বলে দেওয়া। আমাকে যে বহুবার বলেছেন, এটা করো না, ওটা করো না, বা এটাকে বেশি প্রশ্রয় দিও না, এসব নানা বিষয়। সেরকম একটা মানুষ এত কষ্ট পেয়ে মরলেন, এটা আমি নিজেও সিওপিডি পেশেন্ট, 12 বছর বয়স থেকে আমার হাঁপানি, এখনও আমি সিওপিডিতে ভুগি। কিন্তু নিজের রোগকে নিয়ে এরকম ছেলে খেলা আমি করতে দেখিনি। আমি বহুবার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওনাকে বলতে গেছি, বা অন্যদের সঙ্গে নিয়েও বলতে গেছি যে ধূমপানটা বন্ধ করুন। আমার নিজের ধারণা, ধূমপানটা যদি সরকার থাকাকালীন সময়ই উনি ছেড়ে দিতেন, অন্তত 2007-8 সালেও যদি ছেড়ে দিতেন, আমরা দু একজন চেষ্টাও করেছিলাম, তাহলে এই রকম কষ্টটা হয়তো তাকে পেতে হতো না। কিন্তু কিছুতেই ছাড়লেন না। এবং তার সঙ্গে শেষের দিকে, আমি একজন সিওপিডি পেশেন্ট তো বুঝি যে বাইপ্যাপের, আমার কোনো দিন বাইপ্যাপ সাপোর্ট নিতে হয় না। বাইপ্যাপের সাপোর্ট নিয়ে একটা লোকের বেঁচে থাকা যে কী কষ্টকর। আর সবচেয়ে আরও কষ্টকর, একটা মানুষ সে যে বই পড়তে ভালোবাসে, যে পত্রপত্রিকা পড়তে ভালোবাসে, সেই মানুষটা শেষের দিকে পড়তে পারছেন না, এর থেকে মানসিক যন্ত্রণা আর কিছু মানুষের হতে পারে বলে মনে হয় না। এবং বিধানসভাতেও দেখেছি যে বিরোধীদের যখন একসঙ্গে বিধানসভায় আমরা ছিলাম, 10টা বছর একসঙ্গে, উনি মুখ্যমন্ত্রী, আমি বিধানসভার সদস্য, এইভাবে কাটিয়েছি। তো বিরোধীদের যে কোনো কথার প্রতিটি প্রশ্নের উত্তর উনি দিতেন, এবং বিরোধীরাও পরবর্তীকালে তা নিয়ে কোনো পাল্টা প্রশ্ন করার সুযোগ থাকতো না তাদের, এমনভাবে উত্তর দিতেন। এবং এমন কোনো বিরোধী সদস্য কোনো প্রশ্ন করেছেন, তিনি তার জয়ী ভাষণে, সে স্বরাষ্ট্র দপ্তরের বাজেটই হোক, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের ওটাকে বলে হোমপারের বাজেটই হোক, বা রাজ্যপালের ভাষণই হোক, এর উপরে তো ওনাকে বলতেই হবে, উনি সামাপ করবেন। কখনো দেখিনি যে তারা ডিসস্যাটিসফাইড হয়েছে। ডিসস্যাটিসফাইড হওয়ার কোনো কারণও নেই। এবং সমস্ত তথ্য হাতে নিয়েই বলতেন। দরকার হলে নিজের অফিসে গিয়ে নিজের অফিসারদের ডেকে নিয়ে জেনে নিতেন। এবং বিরোধী সদস্যরা যে কোনো কথার ক্ষেত্রে টপ প্রায়োরিটি তারা ছিল। আমরা যারা সরকারি দলের এমএলএ, তাদের থেকে অনেক বেশি গুরুত্ব বিরোধী দলের উপর ছিল, তাদের বিরোধী নেতাদের উপর ছিল। সংসদীয় গণতন্ত্র, যেটা বারবারই বলা হয়, হাউস বিলংস টু দি অপোজিশন, অর্থাৎ বিধানসভা, লোকসভা বিরোধীদেরই জায়গা। সেই হাউস বিলংস টু দি অপোজিশন জ্যোতিবাবু যেভাবে পালন করেছেন, একইভাবে বুদ্ধদেব ভট্টাচার্য সেইভাবে পালন করেছেন। রাজনীতির জগতেও পার্টির অভ্যন্তরে, বামপন্থী আন্দোলনে, মানুষের লড়াই সংগ্রামে যে ধরনের কথা তার বলা উচিত, সেই ধরনেরই কথা বলেছেন। আবার যে কথা বলা উচিত না, সেই কথা অ্যাভয়েড করেছেন। এরকম বিরল ব্যক্তিত্ব আমি আমার পার্টি জীবনে, যাদের সঙ্গে ক্লোজলি মিশেছি, আরও কয়েকজন আছেন,
স্বভাবতই আমি ছাত্র আন্দোলন করতে গিয়ে যেমন খুব কাছাকাছি দেখেছি বিমান বোসকে, খুব কাছাকাছি দেখেছি, বাকিরা বেঁচে নেই, সুভাষ চক্রবর্তীকে বা শ্যামল চক্রবর্তীকে খুব কাছ থেকে দেখেছি। আবার গণ আন্দোলন পার্টি সংগঠন তা করতে গিয়েও খুব কাছাকাছি, এবং এমএলএ হিসাবেও কাছাকাছি দেখেছি বুদ্ধদাকে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বুদ্ধদা বিশেষ করে পুরনো নেতা যাদের এক কথায় শ্রদ্ধা করা যায়, যাদের সম্পর্কে কিছু কথা বলার নেই, তাদেরকে এমন সম্মান করতেন। আমার মনে আছে সম্ভবত 2001 সালে কি 2005 সালে আমরা এখানে একটা বেলঘড়া উৎসব করতাম 93 সাল থেকে। বুদ্ধদা 2-3 বার এসছেন উদ্বোধন করতে। আমাদেরও মনে নেই যে উৎসবের আগে ওই 2001 সালেই সম্ভবত হবে বা 2005 সালে উৎসবের আগে শান্তি ঘটক একটা চিঠি দিয়েছিলেন ওনাকে নিজেই, যে তুমি এই উৎসবটা এসো, শান্তিদা এই উৎসবের শুরু থেকেই ছিলেন, তুমি আসলে আমি খুশি হব। এবং আমাদের কারোর মনে নেই, বুদ্ধদা এসে ঠিক বললেন যে আমার এখানে আসার বড় কারণ হচ্ছে প্রয়াত শান্তিরঞ্জন ঘটক, তিনি আমাকে একটা চিঠি দিয়েছিলেন যে তুমি এলে আমি খুশি হব। ওই কথাটা আমার আজও কানে বাজে। আমরা তাই ভাবি যে আমরা কত কিছু ভুলে যাই, কিন্তু বুদ্ধ ভট্টাচার্য এটা ভুললেন না। বুদ্ধ ভট্টাচার্য কিন্তু ওই যে চিঠিটা পেয়েছিলেন ওইটা মনে রেখেছেন, এবং তার সঙ্গে কমরেডদের সম্পর্কে খবর নেওয়া, খোঁজ নেওয়া, কোনো একটা কিছু হলে পরে যোগাযোগ করে নিজে বলতে না পারলে পার্টির অন্যদের দিয়ে বলে খবর পাঠানো। আমার মনে আছে যে আমাদের এই উৎসবের একটা সামান্য অভিযোগ ওনার কাছে গিয়েছিল, তা উনি তখনকার আমাদের যে রাজ্যের সম্পাদক অনিল বিশ্বাস, তাকে বললেন মানুষকে বলে দিও আমি উৎসবে যাব না। আমি আসলে জিজ্ঞেস করলাম, বললে এসব হচ্ছে। আলাম আপনি নিশ্চিন্ত থাকুন, এসব হওয়ার কোনো সম্ভাবনাই নেই। পরে এসছিলেন। অর্থাৎ কেউ কোনো তার সম্পর্কে কোনো ভুল খবর এলে, আবার অনেক খবর এরকম শুনেছি, গেছি বুদ্ধদার সঙ্গে আলিমুদ্দিন স্ট্রিটে যে আপনি নাকি এরকম বলেছেন, বললো না আমি তেরকম কথা বলিনি। অর্থাৎ এইরকম মানুষ, এবং যে কোনো কমরেডের যে কোনো সমস্যা হলে খোঁজ নেওয়া। আমার মনে আছে সম্ভবত আমাদের একটা পার্টি কংগ্রেসে, সেটা আমাদের সরকার থাকাকালীনই অবস্থায়, যতদূর মনে পড়ছে আমার, সেই পার্টি কংগ্রেসটা বোধহয় হয়েছিল আমাদের পরে বলছি। তা আমি এখান থেকে কলকাতা থেকে একটা অভিযোগ, রাজ্যসভার একটা নির্বাচনকে কেন্দ্র করে অভিযোগ, ওখানে গিয়ে শুনেছি। আমি ওনার কাছে গিয়ে বললাম যে আমরা কী বলছি, বলোটা আমার উপর ছেড়ে দাও, ও নিয়ে তুমি ভেবো না। অর্থাৎ এরকম হচ্ছে কমরেডদের সম্পর্কে তার ধারণা, কমরেডদের সঙ্গে তার কথা। আর রাজনৈতিক প্রাজ্ঞতা যেমন আছে, যে কটা প্রবন্ধ লিখেছেন, যে কটা বক্তৃতা করেছেন, সেটাতে যেমন প্রাজ্ঞতা, আবার সাহিত্য সংস্কৃতির জগতেও। সংস্কৃতির জগতে ওনার যে বিচরণ, ঠিকই অনেকে অনেক কথা বলেন, ঠিকই এখনকার যারা তাদের সঙ্গে এইভাবে এখন যেভাবে মেশা হয়, ওর দিয়ে তো সংস্কৃতি হয় না, নিজেদের লোক বানানো যায়। বুদ্ধদা কখনো কোনো সাংস্কৃতিক ব্যক্তিত্বকে নিজের লোক বানানোর কখনো চেষ্টা করেননি। সাহিত্যিকদের সঙ্গে তো তার নিবিড় সম্পর্ক, প্রতি মুহূর্তেই তাদের সঙ্গে কথা বলতেন। সে সুনীল গঙ্গোপাধ্যায় হোক, শঙ্কর ঘোষ, শঙ্কর হন, যে ক্ষেত্রেই একেবারে অবাধ বিচরণ, শঙ্খ ঘোষ, তো অবাধ বিচরণ, এবং তাদের সমস্ত লেখা পড়তেন তিনি, পড়ে মতামতও দিতেন। অর্থাৎ একই মানুষ রাজনীতির জগতে এত সাবলীল, আবার একই সঙ্গে সংস্কৃতির জগতে, একই সঙ্গে সাহিত্যের জগতে এত সাবলীল আমি খুব বিরল দেখেছি। বেশ খানিকটা সমালোচনাও আছে। বেশ খানিকটা সমালোচনা বলতে এই অর্থে সমালোচকরা মনে করেন যে দক্ষ প্রশাসক তিনি নয়, তিনি কবি, তিনি সাহিত্যিক,
এবং তিনি অন্য মন্ত্রিত্ব যেরকম তথ্য সংস্কৃতি মন্ত্রী ছিলেন তিনি, এবার সেইটা যেরকমভাবে হয়েছে ঠিক মুখ্যমন্ত্রী হওয়ার পর তারা তেমনভাবে নেন না। বিষয়টা এই জায়গায় কতটা আপনি দেখেছেন? এটা মুখ্যমন্ত্রী হওয়ার পরে একটা স্লোগানই তো আমাদের গোটা পার্টির স্লোগান ছিল, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। কৃষিতে বামফ্রন্ট সরকার অনেকটা এগিয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং কৃষিতে এগোনোর পরে ওই কৃষিকে তো রক্ষা করা যাবে না যদি শিল্প গড়ে না ওঠে। এমনকি কৃষি উৎপাদন যা হচ্ছে তা ভিত্তিকও যদি শিল্প গড়ে না ওঠে তাহলে কৃষিতে অগ্রগতি সম্ভব না। এবং এই শিল্প গড়ে না উঠলে এই যে হাজার হাজার ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ারিং পাস করছে আজকে, যারা সেক্টর 5-এ কাজ করছে, সেক্টর 5 তো বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে ফুলে ফেঁপে বড় হয়েছে, যেখানে ছেলেমেয়েরা কাজ করছে। এই টাটার একটা গাড়ি কারখানা সিঙ্গুরে হওয়া মানে কি গোটা সিঙ্গুরের পরিবর্তন হয়ে যেত। এবং আমরা তো দেখছি টাটারা কীভাবে সে তাদের নিজেদের শিল্পের অঞ্চলকে তৈরি করে নেয়। এই যে জামশেদপুর ছিল এখন টাটানগর হয়ে গেছে, সেখানকার অগ্রগতি তো আমরা চোখের সামনে দেখি। একটা ছোট শিল্প হতো, সেই ছোট শিল্পকে কেন্দ্র করে সেই ছোট শিল্পের সাফল্য আরও শিল্পপতিদের আকৃষ্ট করে নিয়ে আসতো। এই যে একটা কথা বারবার বলা হয় না যে শিল্পপতিরা তাদের নিজেদের জমি জোগাড় করে নি, হ্যাঁ এটা ঠিকই যদি মার্ক্সবাদী লেনিনবাদী হিসেবে দেখেন, কিন্তু মার্ক্সবাদ লেনিনবাদ তো প্রয়োগের বিজ্ঞান, প্রয়োগ করতে হবে। মার্ক্সবাদ লেনিনবাদ তো কোনো আত্মবাক্য নয়, কোনো ডগম্যাটিক না। আমি একজন এলো, সে আমাদের এখানে সে বলল আমার 500 একর জমি চাই, 1000 একর জমি চাই। আমরা তাকে শিল্পপতিকে বলতে পারি আপনি যান কৃষকদের থেকে কিনুন? তা আমাকে দেখতে হবে কৃষিও রক্ষা হবে, কৃষকও বাঁচবে, শিল্পও গড়ে উঠবে, সেইভাবে তো সরকারি প্রকল্প হওয়া উচিত। এবং শেষের দিকে সিঙ্গুর নিয়ে তো ফয়সালা প্র্যাকটিক্যালি ওই সময় যে আমাদের রাজ্যপাল ছিলেন গান্ধী, তিনি করে ফেলেছিলেন। মমতা ব্যানার্জি শেষ মুহূর্তে ব্যাকগিয়ার দিলেন, উনি তো কোনো ভালো উদ্দেশ্য নিয়ে দেননি যাতে শিল্পটা নাও হয়। আজকে টাটা চলে গেছে পশ্চিমবাংলায়, অতি এত করছেন, শিল্প মেলা করছেন, শিল্পের বিভিন্ন অনুষ্ঠান করছেন, আসছে কোনো নিউ ইনভেস্টমেন্ট আসছে না। যখন ওই জিন্দালরা ওখানে কারখানা করতে গেলেন তখন তো সেই জিন্দালরা দেখেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার উপর আক্রমণ হচ্ছে। রাজ্যের তখনকার কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান, তার উপর আক্রমণ হচ্ছে। সেই শিল্পপতিরা আসবে? সেই পরিবেশ তো আজও কাটেনি আমাদের এখানকার ন্যানো গাড়ি চলে গেল গুজরাটের আরও শিল্প তৈরি হলো। কাজে শিল্প তৈরি করতে হলে রাজ্য সরকারের তো একটা ভূমিকা থাকাই উচিত। আর আমরা যারা এখানে রাজ্য সরকার চালাচ্ছি আমাদের মনে রাখতে হবে যে আমাদের রাজ্য সরকার পরিচালনা করছি গোটা দেশের যে রাষ্ট্র কেন্দ্রীয় সরকার তার অধীন। তাহলে সেই জায়গায় কম্পিটিশন করবে। এবং এটার তো সুযোগ এলো মাসুল সমীকরণ নীতিটা তুলে দেওয়ার পর। নয়া অর্থনীতি যখন এলো সেটা যেমন খারাপ দিকও আছে তেমনি আমাদের দরজা খুলে দিল। সেই দরজাটা তো উনি ব্যবহার করতে চেয়েছিলেন। আজকে আপনি দেখবেন কৃষকের ছেলে আর কৃষক হচ্ছে না, শ্রমিকের ছেলে, জুট মিলের শ্রমিকের ছেলে, আমি নিজের এলাকা দিয়ে বুঝছি, তারা আর জুট মিলে কাজ করতে যাচ্ছে না। তারা তো তাদের অ্যাডভান্সমেন্ট চায়, তারা লেখাপড়া শিখছে, লেখাপড়া শেখার ব্যবস্থা করেছে বামফ্রন্টের সরকার। এই ছেলেমেয়েগুলো কোথায় যাবে? তার জন্য তো শিল্প দরকারি। সেখানে যদি সরকারের কোনো ভূমিকা না থাকে তাহলে শিল্প গড়ে উঠবে না। এখানে আরও একটু যে বিষয়টার দিকে নজর রাখবো, একেবারে তো শিল্প কলকারখানা সব নিয়ে বাঁধলো জট। বিরোধী নেত্রী হিসাবে মমতা ব্যানার্জি গিয়ে ওখানে বসে পড়লেন। আমি সিঙ্গুর নন্দীগ্রাম সবটা নিয়ে বলছি, শালবনির বিষয়টা একটু পরে রাখছি, সেটা অন্য বিষয়। কিন্তু সেখানে মমতা ব্যানার্জি এই আন্দোলন করলেন, সেখানে প্রশাসক হিসাবে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী। অনেকে মনে করেন এভাবে যে জ্যোতিবাবু থাকলে যেটা কভার করতে পারতেন, বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী হিসাবে একেবারেই পারলেন না। একেবারে সরকারের পতন হলো 2011-তে। ঠিক তাই কি, নাকি অন্য গল্প? এটা ঠিক না। একটা জিনিস বুঝুন যে 2009-এর লোকসভা নির্বাচনের পর আমাদের রাজ্যের, যেহেতু সেখানে একটা বড় ধাক্কা খেলাম, তার আগে আমরা 2008-এ পঞ্চায়েতে ধাক্কা খেয়েছি, 9-এ লোকসভা নির্বাচনে ধাক্কা খেলাম,
তারপরে অ্যাডমিনিস্ট্রেশনটা একটু টালমাটাল হয়ে গেছিল। যে কমান্ড সরকারের থাকতে পারত সেই কমান্ড সবটা হতো কি না ডাউট আছে। তা না হলে ধরুন ওই দিনই কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ছিল। যেদিন হাইকোর্ট অর্ডার দিল ওই এক্সপ্রেসওয়ে থেকে, হাইওয়ে থেকে সমস্ত লোকজন তুলে দিয়ে সে রাস্তা ফাঁকা করে দিতে হবে, কত দিনের জন্য অচল হয়েছিল বুঝতে পারছেন। পরে আমরা শুনেছি বিভিন্ন সূত্রে সেই সিদ্ধান্ত যদি রাজ্য সরকার নিত অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে সেটা কার্যকরী করাতে পারত না। এবং যেভাবে বিরোধীরা তখন নেগেটিভ ভূমিকা, নেতিবাচক ভূমিকা পালন করছিল, এই নেতিবাচক ভূমিকাকে ঠেকানোটা খুব কঠিন ছিল। সে জ্যোতিবাবুর পক্ষেও সেটা কঠিন হতো, কারণ অ্যাডমিনিস্ট্রেশনকে তো বুঝতে হবে যে তার অ্যাডমিনিস্ট্রেশনটা কেমন আছে, সে তো খবর রাখতে হবে তাকে। ধরুন নন্দীগ্রামের যে ঘটনা, এই ঘটনাটা তো একটা পুলিশ একটা ইনফরমেশন ছিল, সেই ইনফরমেশনের ভিত্তিতে সরকার এগিয়েছে। পরবর্তীকালে দেখা গেল যে সেই যে পুলিশের ইনফরমেশনটা, সেই ইনফরমেশনটা সবটা সঠিক ছিল না, তাহলে এত বড় ঘটনা ঘটতো না। আমি আমার নিজের প্রেডিকশন থেকে বলছি। কাজেই সরকার যখন অথরিটি নিয়ে কাজ করতে পারে তখন যেটা করা যায়, 2009-এর পরে সেটা একটু নড়বড়ে হয়ে গেছিলো এবং বিরোধীদের মুভমেন্টটাও অনেক নেগেটিভ হয়ে গেছিলো এবং তার সঙ্গে নেগেটিভের সঙ্গে ধ্বংসাত্মক হয়ে গেছিলো। তাহলে অ্যাসেম্বলিতে যে ঘটনা ঘটলো, অ্যাসেম্বলির ইতিহাসে তো এই ঘটনা ঘটেনি। যে ঘটনা ঘটেছিল আমরা সেদিন হাউসে দেখেছি তো, যেভাবে ঘটনা ঘটলো একজন নেতৃত্বে, এ তো কল্পনার অতীত। কাজেই এইগুলোও তো সরকারকে ভাবতে হবে। এর ব্যাখ্যা দিয়েছেন, বলছেন যে মানুষের অধিকার বাঁচাতে আমি ওই অধিকার কি বাঁচাবেন? উনি এখন যে অধিকার দিচ্ছেন না, মানুষ কি অধিকার বাঁচানোর জন্য সেই পথ নেবেন? এটা কখনো হয়? মানুষের অধিকার কি? বেঁচে থাকার অধিকার, কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার। সেই বেঁচে থাকার অধিকার, কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার সকলের সমানভাবে প্রাপ্য। কাজে উনি তখন যা বলেছিলেন, উনি তখন কথায় কথায় ধর্মঘট ডাকতেন। কত ধর্মঘট ডেকেছেন তার কোনো ইয়ত্তা নেই। এখন বলছেন আমি ধর্মঘটের বিরুদ্ধে, আবার যেদিন বিরোধী দলের নেত্রী হবেন তখন কি ভূমিকা পালন করবেন কেউ জানে না। আমি একটু কাঁচা বাঁশে ঘুণের একটা খবর আপনাকে দিই। আমি জানি না একমত হবেন কি না। আমি মনীশ গুপ্ততে একটু যাব। তিনি সচিব ছিলেন। তিনি এসে পরবর্তীকালে বুদ্ধদেব ভট্টাচার্যর সঙ্গে কম্পিট করেছেন এবং হেরে গেছেন বুদ্ধবাবু। আমি বলছিলাম মনীশ গুপ্ত তিনি সচিব ছিলেন জ্যোতিবাবুর আমলে, আমি সবটা তো জানতেন, এই গভর্নমেন্টের একদম গোড়ার খবর জানতেন। তিনি কি সেই জায়গা থেকেই মনস্থির করেছিলেন? কি মনে হয় আপনাদের একজন বিধায়ক দীর্ঘদিনের, যে এই গভর্নমেন্টকে টাপল করানোর জন্য যদি আমি এই ফর্মুলায় করি তাহলে বুদ্ধদেব ভট্টাচার্যকেই করানো যেতে পারে? অত বিচক্ষণ ব্যক্তি উনি নন, কারণ অত বিচক্ষণ ব্যক্তি যদি উনি হতেন তাহলে উনি অন্তত অবসরের পরেই একটা ধ্বংসাত্মক বিরোধী দলে নাম লেখাতেন না, এক। আর দুই হচ্ছে যে উনি যা রিপোর্টগুলি দিয়েছেন, একজন সেক্রেটারি, চিফ সেক্রেটারি হোক, হোম সেক্রেটারি হোক, তার তো অধিকার আছে যে না আমি এই রিপোর্ট লিখব না, সরকারকে আমি নোট অফ ডিসেন্ট পাঠালাম যেটা এই রিপোর্ট লিখব না। এই হিম্মতটা তো উনি দেখাতে পারতেন। অতীতে এরকম অনেক ঘটনা আছে, বহু চিফ সেক্রেটারি, বহু হোম সেক্রেটারি তারা বলেই দিয়েছেন যে এটা লেখা সম্ভব না। এমন ঘটনা পশ্চিমবঙ্গের ইতিহাসে নেই তা না, কিন্তু তিনি তো ওখানে তো উনি যদি মনেই করেন যে এটা অন্যায় হচ্ছে, তাহলে ওখানে তো ওনার এই অন্যায় কথাটা উচ্চারণ করা উচিত ছিল, এই বিষয়টা বলা সকলের দৃষ্টিতে আনা উচিত ছিল, সেটা তো উনি করেননি। তাই আমি যদি এই কনক্লুশনে যাই, উনি লোভে আরও কিছুদিন উপার্জনের রাস্তা খোলা রাখার জন্য মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন এমনি। তা নাহলে আমি আরও নাম বলতে পারি, বলবো না, যেহেতু আপনারা একটা নামই বললেন। যেসব মানুষকে আমরা কখনো ভাবিনি যে তারা এই ধরনের ভূমিকা পালন করতে পারেন, কোনোদিন ভাবিনি। আমি অফ দ্য রেকর্ড আপনাকে মনে দেবো, তাকে আমি আলাদা রেসপেক্ট করতাম, তার লেখা পড়তাম, বিশেষ করে পত্রিকায় তার লেখা যেদিন বেরোতো
সেদিন অন্তত 3বার ওই লেখাটা পড়তাম। সেই ব্যক্তিত্ব যেভাবে গিয়ে নিজের মান সম্মান বিকিয়ে দিয়ে এমপির দায়িত্ব পালন করছেন, সে যদি পারে যে কেউ করতে পারে। আমরা একদম শেষ প্রশ্ন স্পেসিফিকভাবে জেনে আজকে আমি এই প্রসঙ্গটা শেষ করব। বুদ্ধদেব ভট্টাচার্য আর এই কমিউনিস্ট পার্টি কতটা একাত্ম? ওরকম কমিউনিস্ট হয় না। আপনি ভাবতে পারেন 77 সাল থেকে এমএলএ ছিলেন, 77 সালের প্রথম মন্ত্রিসভার তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী, এতবার প্রস্তাব গেছে ওর কাছে যে আপনি মন্ত্রী হিসাবে যে ঘর প্রাপ্য সেই ঘরে থাকুন। তখন গৌতম দেব আবাসন মন্ত্রী। গৌতম দেব বলেছেন যে গড়িয়াহাটে আমাদের কোয়ার্টারগুলো আরও ভালো, সেখানে চলে যান। একটা মানুষ ওই 1.5 কামরার একটা ফ্ল্যাটে, আমাদের ওখানে অনেক আরও কয়েকজন নেতা নেত্রী থাকতেন, তারা আফসোস করে বলতেন, তাদের সামর্থ্য ছিল, তারা যথেষ্ট উপার্জন করতেন, তারা বলতেন যে একতলায় বুদ্ধ ভট্টাচার্য এসি লাগাচ্ছে না বলে আমার ঘরেও আমি এসি লাগাতে পারছি না। এই হচ্ছে লাইফস্টাইল। ধরুন আমাদের এখানে উনি আমাদের রাজ্য সম্মেলন আমাদের বেলঘড়িয়াতে হলো, সেই বেলঘড়িয়া রাজ্য সম্মেলনে এলেন। আমরা অনেকগুলো গেস্ট হাউস ঠিক করেছিলাম, তাতে আমাদের কেন্দ্রীয় নেতারা থেকেছেন, কেন্দ্রীয় কমিটির সদস্যরা থেকেছেন, অনেকেই থেকেছেন। উনি থাকলেন না। এমনিতে উনি বাড়ি ছাড়া কোথাও থাকতেন না। সুযোগ থাকলে যেখানে সুযোগ থাকতো দিল্লিতে গিয়ে বঙ্গভবনে উঠতেন, আর অন্যত্র গিয়ে সরকারি গেস্ট হাউসে উঠতেন যখন পার্টি কংগ্রেসে যেতেন বা কিছুতে যেতেন। ওই 1.5 কামরার ঘর ছাড়া আর কিছু ঘর, হয়তো ঘরটা আজকে সকলে দেখেছে যে একটা খাট আর চতুর্দিকে বই আর সব বিভিন্ন ব্যক্তিত্বের ছবি। ওইভাবে সারাটা জীবন কাটিয়ে গেলেন। ইচ্ছে করলে তো একটু সচ্ছলভাবে থাকতে পারতেন, সরকারি পয়সাই থাকতে পারতেন, সরকারি ভবন নিয়ে থাকতে পারতেন, কোনোদিন থাকেননি। শখ আহ্লাদ বলে কিচ্ছু ছিল না, একদম সিম্পল জীবন, নৈতিকতার একদম কর্ণধার বলতে পারি। আমাদের আরও পার্টিতে আরও অনেকেই আছেন এরকম, নেই তা না, আমি তা বলছি না। এরকম একটা মানুষ যখন মুখ্যমন্ত্রী ছিলেন বা মন্ত্রী ছিলেন, তখন তার বাড়িতে কেউ যোগাযোগ করার সুযোগ থাকতো না, কারণ একজন লোক গেলে তাকে বসতে দেবে কোথায়। তাই যখন এমএলএ ছিলেন, মন্ত্রী ছিলেন, ঠিক 9টার মধ্যে তিনি আলিমুদ্দিন স্ট্রিটে চলে আসতেন। 9টা থেকে 10:30 পর্যন্ত আলিমুদ্দিন স্ট্রিটে থাকতেন। যত যে অ্যাপয়েন্টমেন্ট, যার সঙ্গে যা কথা বলা, ওই আলিমুদ্দিন স্ট্রিটে এসে কথা বলতেন। আবার সেখান থেকে বেরিয়ে যেতেন, বেরিয়ে রাইটার্সে ঠিক 1:30টায় বেরোতেন। রাইটার্স থেকে এসে বাড়িতে লাঞ্চ করতেন, একটু বিশ্রাম নিয়ে আবার সেখান থেকে রাইটার্সে, আবার রাইটার্স থেকে আলিমুদ্দিন স্ট্রিট বা কোনো প্রোগ্রাম থাকলে, মিটিং থাকলে সেখানে। এই হচ্ছে তার লাইফ, এই হচ্ছে তার লাইফস্টাইল। এরকম কমিউনিস্ট আর হয় নাকি? বিমান বোস, এরকম কমিউনিস্ট পাবো কোথায় আমরা? আজকের দিনে একটা জিনিস বেশ না জানলেই নয় যে সব অসংখ্য আমি নাম বলতে পারি আমি জীবনে, তার আগের নেতাদের নাম তো বলতেই পারি, তাদের নাম বলে তো এখন লাভ নেই। আমি বলছিলাম যে একটা বিষয়, আজকে প্রয়াণ দিবস, এমন একটা কোনো ঘটনা মনে পড়ছে আপনার, যা দেখে আজকে তো এমনি আবেগ বিহ্বল একটা অবস্থা, কোন ঘটনাটা আপনার মনে পড়লে আজকের দিনে বারবার মনে হচ্ছে যে আরও আবেগ বিহ্বল হয়ে পড়ছে না? ওনার স্নেহ, ওনার পরামর্শ এবং ওনার বিভিন্ন বিষয়ে ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে যে গাইডেন্স উনি ছিলেন। আরেকজন প্রয়াত হয়েছেন অনেক আগেই, ওনার অভিন্ন হৃদয় বন্ধু অনিল বিশ্বাস। তার আগে যারা একদম ছোট রাজনীতি শুরু করতে গিয়ে যাদের সান্নিধ্য পেয়েছি,
প্রভাস রায়, শান্তি ঘটক, গোপাল বোস, তাদের কথা আমি আর নতুন করে বলছি না। এইটা থেকে অনেক দিন ধরেই এটা হারাচ্ছিলাম। আজকে মনেই হলো যে আর মনে হচ্ছে যে আর বোধহয় এই পরামর্শ পাবো না, আর হয়তো বুদ্ধদা এই নাম ধরে কাউকে ডাকতে পারবো না।